তো সকলকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো আমরা ক্লাস 12-এর প্রবাহী তড়িৎ পড়ছিলাম। তো এই ইউনিটের লাস্ট একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে তড়িৎ শক্তি আর ক্ষমতা। ঠিক আছে, আমরা বাড়িতে যে সমস্ত যন্ত্রপাতিগুলো ব্যবহার করি সেই যন্ত্রপাতিগুলো কত শক্তি ব্যয় করে, তার জন্য কত টাকা বিল আসে এবং সেই শক্তির হিসাব কী করে করব, বা কোনো সার্কিট যদি থাকে সেই সার্কিটের মধ্যে কোনো রোধে কতটা করে শক্তি অপচয় হচ্ছে, কোনো কোষ যদি থাকে সে কতটা শক্তি দিচ্ছে বা সে কতটা শক্তি গ্রহণ করছে, এগুলো সবই আমরা এখানে ক্যালকুলেশন করতে শিখব। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। তড়িৎ শক্তি আর তড়িৎ ক্ষমতা এই চ্যাপ্টারটা পড়তে পড়তে নিশ্চয়ই বুঝতে পারবে। দেখো প্রথম কি বলেছে 1 জুল বৈদ্যুতিক কার্য বলতে কি বোঝো, 1 জুল বৈদ্যুতিক কার্য কি বোঝো। দেখো আমরা যে সমস্ত যন্ত্রপাতিগুলো কিনে আনি, একটু ভালো করে লক্ষ্য করবে, সেই যন্ত্রপাতিগুলোতে লেখাটা দেখি দেখবো কোনো এখনকার যে এলইডি বাল্ব আছে সেই এলইডি বাল্বে কীরকম করে লেখা আছে, লেখা থাকে এরকম 220 ভোল্ট 10 ওয়াটের একটা এলইডি বাল্ব, এরকম করে রেটিং লেখা থাকে, এগুলোকে বলে রেটিং। অর্থাৎ এই বাতিটাকে যদি 220 ভোল্ট লাইনের সঙ্গে যুক্ত করি তাহলে এটা সেকেন্ডে 10 জুল করে শক্তি নষ্ট করবে। আচ্ছা, আমাকে বলেছে 1 জুল বৈদ্যুতিক কার্য, এটা মানে কি? 1 জুল বৈদ্যুতিক কার্য, 1 জুল বৈদ্যুতিক কার্য মানে হচ্ছে 1 ওয়াটের একটা যন্ত্র, 1 ওয়াটের একটা যন্ত্র 1 সেকেন্ড যদি চলে তাহলে সে 1 জুল পরিমাণ বৈদ্যুতিক কার্য সম্পাদন করবে। বুঝতে পারলে? আর বলি 1 ওয়াটের একটা যন্ত্র যদি 1 সেকেন্ড চলে তাহলে সে 1 জুল কার্য সম্পাদন করবে। এটা শুধু বোঝার জন্য, তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে না, শুধুমাত্র জুলের এককটাকে আমরা বৈদ্যুতিক শক্তিতে কনভার্ট করার জন্য এই সংজ্ঞাটা দিলাম। ঠিক আছে, যেমন এই 10 ওয়াট এই বাতিটাকে যদি 1 সেকেন্ড চলায়, 1 সেকেন্ড যদি চলে তাহলে এই 10 জুল শক্তি অপচয় করবে। সেই পরিমাণ শক্তি আমাদের অপচয় করবে মানে কি, সেই সময় পরিমাণ শক্তি আমাকে ফেরত দেবে। সেটা আলোক শক্তির রূপে হতে পারে, তাপ শক্তির রূপে হতে পারে, বা তোমাদের যদি পাখা হয় তাহলে যান্ত্রিক শক্তির রূপে আমাদেরকে ফেরত দেবে। বুঝতে পেরেছ? চলো নেক্সট দেখি। বলি তড়িৎ বর্তনীতে সক্রিয় উপাদান আর নিষ্ক্রিয় উপাদান কাকে বলে। আমাদের বাড়িতে যে সমস্ত সার্কিটগুলো আছে সেই সার্কিটের মধ্যে কিছু কিছু জিনিসে যে শক্তিটা অপচয় হয় সেই শক্তিটা আমাদের কাজে লাগে, আর কিছু কিছু উপাদান এমন আছে যে শক্তিটাই ফ্রিতেই ব্যয় হয়ে যায়, এমনিই ব্যয় হয়ে যাচ্ছে, অর্থাৎ যার জন্য আমরা টাকা পে করছি কিন্তু সেই শক্তিটা আমার কোনো কাজে লাগছে না। ঠিক আছে, যেমন তুমি বাড়িতে আমরা কি জানি চালাই, ফ্যান চালাই, লাইট চালাই, টিভি চালাচ্ছ, ফ্রিজ চালাচ্ছ, তাহলে এগুলো হচ্ছে সক্রিয় উপাদান। অর্থাৎ এগুলোতে কি হয়, এগুলোতে যে শক্তিটা ব্যয় হয় সেই শক্তিটা আমরা অন্য শক্তির রূপে ফেরত পাই। যেমন লাইটে কি হয়, লাইটে বিদ্যুৎ শক্তি থেকে আমরা আলো শক্তি পাওয়া যাচ্ছে। ঠিক আছে, ফ্রিজে কি হয়, বিদ্যুৎ শক্তি খরচ করছি এবং সেই তার সাহায্যে আমরা তাপ শক্তি কমে যাওয়া, মানে তাপ শক্তি সেখানে কমে যাচ্ছে, তাপ কমে যাচ্ছে, তাহলে একটা কিছু না কিছু শক্তি পাচ্ছি সেখানে। ফ্যান ঘুরছে, তারপরে বিদ্যুৎ শক্তি থেকে আমরা যান্ত্রিক শক্তি পাচ্ছি। এই ধরনের উপাদানগুলোকে বলা হয় সক্রিয় উপাদান, অর্থাৎ যে সমস্ত উপাদানগুলো থেকে আমরা কোনো না কোনো শক্তি পাই এবং সেটা আমাদের কোনো কাজে লাগে। কিন্তু আমাদের বাড়িতে কিছু কিছু উপাদান আছে যেগুলোতে শক্তি এমনি নষ্ট হয়ে যায়। যেমন আমাদের বাড়িতে ওয়ারিং করার যে তারগুলো থাকে সেই তারেরও কিন্তু রোধ আছে, অল্প হলেও রোধ আছে, এবং সেই তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায় তখন তারের মধ্যে কিন্তু শক্তি নষ্ট হয়। তাই জন্য এগুলোকে বলবো আমরা নিষ্ক্রিয় উপাদান। যেমন আমাদের লাইটের ক্ষেত্রে, লাইটেরও কিন্তু, লাইট বা ফ্যান সমস্ত যন্ত্রেরই কিন্তু কিছুটা নিষ্ক্রিয় উপাদান থাকবেই। কারণ তোমরা যখন লাইট দেখবে কিছুক্ষণ জ্বলার পর লাইটটা গরম হয়ে যাচ্ছে, অর্থাৎ সেখান থেকে কিছু পরিমাণ তাপশক্তি উৎপন্ন হচ্ছে। তারপরে এক্ষেত্রে কী হচ্ছে, বিদ্যুৎ শক্তিটার কিছুটা অংশ আলোক শক্তি পাওয়া যাচ্ছে এবং কিছুটা তাপশক্তি পাওয়া যাচ্ছে। যে তাপশক্তিটা পাওয়া যাচ্ছে সেটা আমাদের কোনো কাজে লাগছে না, তাহলে লাইটেরও একটা পার্ট কিন্তু নিষ্ক্রিয় উপাদান আছে যেটা শুধু তাপশক্তি উৎপন্ন করছে। ঠিক আছে, বেশিরভাগ যন্ত্রে যে তাপশক্তিটা উৎপন্ন হয় সেটা নিষ্ক্রিয় উপাদান থেকে তৈরি হয়। ফ্যানের মধ্যেও ফ্যান কিছুক্ষণ চলার পর গরম হচ্ছে, তার মানে ওই যে গরম মানে তাপশক্তিটা পাচ্ছি ওটা ওই নিষ্ক্রিয় উপাদানের জন্য পাচ্ছি। তাহলে নিষ্ক্রিয় উপাদান কোনগুলো বলবো, যেখান থেকে যে শক্তিটা পাওয়া যায় সেটা আমাদের কোনো কাজে লাগে না, সেই উপাদানগুলোকে আমরা বলবো নিষ্ক্রিয় উপাদান। সাধারণত তার যেগুলো ওয়ারিংয়ে কানেকশনে যে তারগুলো থাকে বা যেখান থেকে তাপ শক্তি উৎপন্ন হয় আমাদের দরকার ছাড়া,
সেইগুলো হচ্ছে নিষ্ক্রিয় উপাদান। কিন্তু মনে করো হিটার বা ইস্ত্রি যদি হয়, সেখানে কিন্তু হিট পাওয়া যায় এবং সেটা আমাদের কাজে লাগে, তখন আমরা হিটার বা ইস্ত্রিকে আমরা নিষ্ক্রিয় উপাদান বলবো না। ঠিক আছে, নেক্সট চলো, জুলের সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো। একটা কথা মনে রাখবে যে জুলের সূত্র ক্লাস 10-এর পক্ষে খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই 12 এসে জুলের সূত্র ইম্পর্টেন্ট নয়। জুলের সূত্রটা এখানে আমাদের কাজে লাগাতে হবে। তো জুলের সূত্র কি বলছে, যখন কোনো তারের মধ্যে দিয়ে কারেন্ট যাবে, তার মানে রেজিস্ট্যান্স, বা কোনো বর্তনী বা কোনো তড়িৎ যন্ত্রের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে এর মধ্যে যে পরিমাণ কাজ, যে পরিমাণ শক্তি উৎপন্ন হবে, সেটাকে যদি লিখি আমরা, সেটা হচ্ছে I²RT। ঠিক আছে, এটা কিসে, এটা জুলে। ঠিক আছে, এটাকে যদি তাপে লিখি H = W/J, তাহলে I²RT/J, এটা হচ্ছে ক্যালোরিতে। ঠিক আছে, এইটাই হচ্ছে জুলের সূত্র। অর্থাৎ কোনো পরিবাহী তারে উৎপন্ন তাপ, সেই তারের মধ্যে যে কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টের বর্গের সঙ্গে সমানুপাতিক, রোধের সঙ্গে সমানুপাতিক, এবং কত সময় ধরে কারেন্টটা যাচ্ছে সেই সময়ের সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, তাহলে এইটাই আমাদের জুলের সূত্র। যদি জুলে লিখি তাহলে এইটা সূত্র, আর যদি ক্যালোরিতে বার করতে যাই তাহলে এইটা আমাদের সূত্র। এবার এই সূত্রটা আসছে কী করে, দেখো আমরা বিভবের চ্যাপ্টারে W সমান পেয়েছিলাম QV। ঠিক আছে, W = QV। কোনো একটা কিউ আধান যদি V ভোল্টেজের অতিক্রম করে, তাহলে সে যে শক্তিটা পাবে সেটা হচ্ছে QV। এবার Q মানে জানি আমরা IT, I সমান হচ্ছে Q/T, তাহলে Q সমান হচ্ছে IT, আর V সমান হচ্ছে IR, ওহমের সূত্র। তাহলে কি পেলাম, I²RT। এইটাই ওহমের সূত্র, এইটাই জুলের সূত্র। জুলের সূত্র প্রমাণ করা এমন কোনো ব্যাপার নেই। W সমান QV, Q এর জায়গায় IT লেখো, V এর জায়গায় IR লেখো, I²RT হয়ে গেল। তাহলে এইটাই হচ্ছে আমাদের জুলের সূত্র। ব্যাখ্যা করে দিতে পারো, ব্যাখ্যা মানে তিনটে সূত্রকে আলাদা করে লিখতে পারো, বুঝলেই হবে। তাহলে কোনো তড়িৎ যন্ত্র যদি হয়, মধ্য কথা এরকম, কোনো তড়িৎ যন্ত্র হয় যদি হয়, তার মধ্যে যদি I কারেন্ট যায়, তার রোধ যদি R হয়, এবং যদি T সময় ধরে তার মধ্যে দিয়ে কারেন্ট যায়, তাহলে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হবে তার মানে হচ্ছে I²RT। ঠিক আছে, এই পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হবে। এখান থেকে ক্ষমতাও বার করতে পারবো, ক্ষমতা পরে যাচ্ছি। যদি বলা হয় যে ওই তড়িৎ যন্ত্রের ক্ষমতা কত, ক্ষমতা হচ্ছে তড়িৎ শক্তি ব্যয় করার হার, W/T। কী হারে তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে, সেইটাই হচ্ছে সেই তড়িৎ যন্ত্রের ক্ষমতা, অর্থাৎ I²R। অর্থাৎ ওই তড়িৎ যন্ত্রের ক্ষমতা হচ্ছে I²R। এই ক্ষমতার অনেকগুলো ফর্ম আছে, কীরকম, তবে এটাকে I/IR হিসাবে লিখতে পারি। I² যেহেতু আছে, I²টাকে ভেঙে দিলাম। IR মানে হচ্ছে V, তাহলে এটা VI লিখতে পারি। ঠিক আছে, আবার এটাকে এইভাবে লিখতে পারি, I² মানে হচ্ছে V/R তার স্কোয়ার। I মানে হচ্ছে ওহমের সূত্র অনুসারে V সমান IR, তাহলে I সমান V/R, তাহলে ইন্টু R, একটা আর কেটে যাবে, তাহলে V²/R। তাহলে কোনো তড়িৎ যন্ত্রের ক্ষমতা আমরা তিনটে ফর্ম পেলাম। কোনো তড়িৎ যন্ত্রের যে ক্ষমতা, যেটাকে ওই ওয়াটে লেখা থাকে, সেটা কী কী পেলাম, I²R দিয়ে লিখতে পারি। যখন কারেন্টটা কনস্ট্যান্ট থাকবে তখন আমরা এই ফর্মুলাটা লিখতে পারি, VI লিখতে পারি। কোনো তড়িৎ কোষ যে শক্তি সরবরাহ করে তার ক্ষেত্রে আমরা VI লিখতে পারি। ঠিক আছে, যখন দেখবে যে কোনো কোষ শক্তি সরবরাহ করছে, সেটা হচ্ছে VI, আর বা V²/Rও লিখতে পারি। ঠিক আছে, এটা যদি সমান্তরাল সমবায় থাকে সাধারণত এইটা প্রয়োগ করা হয়, যদি শ্রেণীতে থাকে তাহলে এইটা প্রয়োগ করা হয়। শ্রেণীতে থাকলে এইটা, কারণ শ্রেণীতে সব রোধের মধ্যে দিয়ে বা সব বর্তনীর মধ্যে দিয়ে, সব যন্ত্রের মধ্যে দিয়ে একই কারেন্ট যায়। আর যদি সমান্তরালে যুক্ত থাকে তাহলে এইটা, কারণ সমান্তরালে সবাই একই ভোল্টেজ পায়। তবে আমরা ইচ্ছা করলে যে কোনো জায়গায় যে কোনো ফর্মুলা ইউজ করতে পারবো, কিন্তু মেনলি এটা শ্রেণীর ক্ষেত্রে, এটা সমান্তরালের ক্ষেত্রে, আর এটা কোষের ক্ষেত্রে ব্যবহার করা হয় যে তড়িৎ শক্তি সরবরাহ করছে। ঠিক আছে, চলো নেক্সট দিন। দেখো সিম্পল প্রশ্ন, কঠিন কিচ্ছু নেই, একটু চেষ্টা করলেই পারবে। কি বলেছে, 100 ওহম রোধের মধ্যে দিয়ে 1 মিনিট ধরে 0.8 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, কি পরিমাণ তাপশক্তি উৎপন্ন হবে। ঠিক আছে, কি পরিমাণ তাপশক্তি উৎপন্ন হবে। তাপশক্তি যখন বলবে আমরা চেষ্টা করব ক্যালোরিতে বার করতে। তাহলে এই সমান কত হবে, I²RT/J। তাই তো, জে হচ্ছে, জে এর মান হচ্ছে 4.2, এত ক্যালোরিতে উত্তর আসবে। আইটা কত দিয়েছে, আইটা দিয়েছে 0.8 অ্যাম্পিয়ার, তাহলে 0.8 স্কোয়ার ইন্টু রোধের মান কত দিয়েছে, রোধের মান দিয়েছে 10 ওহম,
ঠিক আছে, আর টি এর মান দিয়েছে 1 মিনিট ধরে, 1 মিনিট মানে 60 সেকেন্ড বাই 4.2। 8 পয়েন্ট, এটা হচ্ছে 64, 8 এটা 64, দুটো দশমিক ছিল এখানে, একটা শূন্য একটা শূন্য মরে গেল, 6 হলো। এটা হচ্ছে 4.2, 42 ইন্টু 10, 6 7 42, 640 বাই 7, 7 9 63, 1 0 7 1 7, 7 4 28, 2 0, এই 91.43 ক্যালোরি। ঠিক আছে, 91.43 ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হবে। বুঝে গেছে? চলো নেক্সট দেখি। দেখো, বোঝার চেষ্টা করো অঙ্কটা কি বলেছে। বলেছে একটি সঞ্চয় কোষ, একটা ব্যাটারি, ঠিক আছে, প্রথমে R1 রোধে ও পরে R2 রোধে যুক্ত করে বর্তনী সৃষ্টি করা হলো। সঞ্চয় কোষের কোন আভ্যন্তরীণ রোধের জন্য দুটি ক্ষেত্রেই বর্তনীর বাইরের অংশে একই তাপ উৎপন্ন হবে। দেখো কিরকম কোষ দিয়েছে। মনে করো এখানে একটা ব্যাটারি আছে, ব্যাটারির ভোল্টেজ হচ্ছে E, আভ্যন্তরীণ রোধ হচ্ছে R। তো আমরা কি করেছি, এইটা হচ্ছে R1 রোধ, এইটা হচ্ছে R2 রোধ, ঠিক আছে, এরকম একটা 3 পিনের ব্যবস্থা করছি, এটা R1, এটা R2। তাহলে প্রথমে R1 রোধের সঙ্গে যুক্ত করলাম আর তারপরে R2 রোধের সঙ্গে যুক্ত করলাম। বলে যে প্রতি ক্ষেত্রে বাইরের অংশে একই শক্তি উৎপন্ন হচ্ছে, একই দুটি ক্ষেত্রেই বর্তনীর বাইরের অংশে একই তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে সেক্ষেত্রে সম্পর্কটা কি তার বার করতে বলেছে। তাহলে দেখো প্রথমে যখন R1 এর সঙ্গে যুক্ত করব, যখন প্রথমে R1 এর সঙ্গে যুক্ত করলাম, তাহলে R1 এ কত তাপ উৎপন্ন হবে সেটাকে যদি H1 বলি, সেটা হচ্ছে I স্কোয়ার R1 ইন্টু টি সময়ে, ঠিক আছে। এবার আইটা কত, আইটা হচ্ছে E1 বাই মোট রোধ R1 প্লাস R তার হোল স্কোয়ার ইন্টু R1 ইন্টু টি, ঠিক আছে, বুঝে গেল। তাহলে প্রথম ক্ষেত্রে যখন R1 এর সঙ্গে যুক্ত করব তখন আমাদের যে তাপ শক্তিটা উৎপন্ন হবে সেটা হচ্ছে এটা। দ্বিতীয় ক্ষেত্রে R2 এর সঙ্গে যখন যুক্ত করব তখন কত শক্তি তৈরি হবে, একই ফর্মুলা, শুধু এটা R2 হবে। তাহলে আইটা কত হবে এই ক্ষেত্রে, E1 বাই R2 প্লাস R তার স্কোয়ার, এটা হচ্ছে কারেন্ট, কারণ R2 এর সঙ্গে যুক্ত করেছি। তাহলে R2 প্লাস R হচ্ছে টোটাল রোধ ইন্টু R2 ইন্টু টি। বলে যে দুটো ক্ষেত্রেই একই তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে এইটা সমান এইটা, এই দুটো সমান, H1 ইজ ইকুয়াল টু H2, তার মানে E1 বাই R1 প্লাস R তার হোল স্কোয়ার ইন্টু R1 ইন্টু টি ইজ ইকুয়াল টু E1 বাই R2 প্লাস R2 ইন্টু টি, ঠিক আছে। টি কেটে গেল, E1 স্কোয়ার কেটে গেল, এখানে স্কোয়ার আছে, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি R1 ইন্টু R2 প্লাস R তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু R2 ইন্টু R1 প্লাস R তার হোল স্কোয়ার, ঠিক আছে। এটাকে দিকে নিয়ে গেলাম আর এটাকে দিকে নিয়ে গেলাম, R1 ইন্টু R2 প্লাস R তার হোল স্কোয়ার আর R2 ইন্টু R1 প্লাস R তার হোল স্কোয়ার। এটাকে ভাঙি, R1 বাইরে আছে, এটাকে ভাঙলে কি হবে, R2 স্কোয়ার 2R R2 প্লাস R স্কোয়ার সমান R2 বাইরে থাকলো R1 স্কোয়ার প্লাস 2R R1 প্লাস R স্কোয়ার। ব্র্যাকেটটাকে খুললাম, কি পাবো দেখি, যদি ব্র্যাকেটটাকে খুলি তাহলে কি পাবো দেখি। ব্র্যাকেটটাকে পেলে প্রথম টার্ম পেলাম R1 R2 স্কোয়ার প্লাস 2R R1 R2 প্লাস R স্কোয়ার R1, ঠিক আছে। এখানে কি পাবো, R2 R1 তার স্কোয়ার প্লাস 2 R1 R2 R1 R2 প্লাস R2 R স্কোয়ার R2 R স্কোয়ার, 2 R1 R2 2 R1 R2 কেটে গেল, ঠিক আছে। চলো এবার কি করব, এক কাজ করি, এইটিকে এদিকে নিয়ে যাই, তাহলে কত হবে R1 R2 স্কোয়ার মাইনাস R2 R1 স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাকে দিকে নিয়ে যাব R2 R স্কোয়ার মাইনাস R স্কোয়ার R1, ঠিক আছে। এই দুটো থেকে R1 R2 কমন নিলাম, পড়ে থাকবে R2 মাইনাস R1, আর এইখান থেকে R স্কোয়ার কমন করলাম, পড়ে থাকলো R2 মাইনাস R1, R2 মাইনাস R1 R2 মাইনাস R1 কেটে গেল। তাহলে R সমান কত হবে,
তাহলে আর সমান কত হবে, আর স্কোয়ার সমান হচ্ছে R1 R2, তাহলে আর সমান হবে √R1। তাহলে এইটাই হচ্ছে আভ্যন্তরীণ রোধের মান। সিম্পল ক্যালকুলেশন, একটু ক্যালকুলেশন করাও হয়ে যাবে। নেক্সট দেখো এটা সার্কিট দিয়েছে, 5 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে, সেটা একটা ব্যাটারির সঙ্গে যুক্ত আছে, ঠিক আছে। এই ব্যাটারিটার ভোল্টেজ দিয়েছে ই, আর আভ্যন্তরীণ রোধ দিয়েছে 20 ওহম। আমাকে জিজ্ঞেস করেছে যে এই 5 ওহমের সঙ্গে কত শান্ট যোগ করলে 5 ওহমে উৎপন্ন তাপন শক্তি প্রথমের 1/9 হবে। এখন যে তাপন শক্তি পাওয়া যাচ্ছে এর মধ্যে কত শান্ট যোগ করলে এর মধ্যে তাপন শক্তি 1/9 হবে। দেখো H = এখন I² RT, এটা হচ্ছে ফর্মুলা, H এর ফর্মুলা, ঠিক আছে, I² RT। যখন আমি শান্ট যোগ করব, ভালো করে বোঝে, যখন শান্ট যোগ করব, এটা শান্ট, যখন শান্ট যোগ করব তখন এইচটা কত হবে, এইচ ড্যাশ যদি বলি সেটা হবে I'² RT 5 ওহমের মধ্যে। তাই তো আমাকে বলেছে H'/H = 1/9। যখন আমি শান্ট যোগ করব তখন কারেন্টটা কিন্তু আগের কারেন্টটা থাকবে না। আমাকে বলেছে 5 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, প্রথমে যাচ্ছিল I কারেন্ট, এখন কত যাচ্ছে I'। প্রথমে I কারেন্ট যাচ্ছিল, এখন I' যাচ্ছে। এখান থেকে আমি দেখতে যাচ্ছি যে যদি H' এর জায়গায় এটা বসিয়ে দিই তাহলে বেরোবে I'/I তার হোল স্কোয়ার সমান 1/9। তাহলে I'/I এটা সমান হচ্ছে 1/3। তাহলে I' = I/3, এরকম একটা রেজাল্ট বেরোচ্ছে, ঠিক আছে, ঠিক আছে। প্রথমে কারেন্ট কত ছিল, প্রথমে কারেন্ট হচ্ছে E/25 প্রথমে কারেন্ট, কারণ ভোল্টেজ হচ্ছে E আর টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 20 + 5 মানে 25। বেশ, এখন আমি শান্ট যোগ করার পর মেন কারেন্টটা কত, মেন কারেন্ট I'-টা বলছি না, মেন কারেন্ট, এই কারেন্টটা কত, মেন কারেন্টটাকে বললাম I1। ভালো করে বুঝবে, শান্ট যোগ করার পর মেন কারেন্টটাকে বললাম I1। শান্ট যোগ করার পর কারেন্টটা কি হবে আমি জানি না, আগে 5 ওহম ছিল কিন্তু এখন কত হবে জানি না, এখন কত হবে দেখি, I1 কত হবে। দেখো I1 ভোল্টেজ হচ্ছে E, ভোল্টেজ আছে V বাই টোটাল রেজিস্ট্যান্স কত, 20 প্লাস এই দুটোর সমান্তরাল সমবায় কত, সেটা 5s/5 + s। ঠিক আছে, করবো স্টেপ বাই স্টেপ। তাহলে I'-টা কত হবে, তুমি একটা জিনিস খেয়াল করো যে এই I' বাই এই দিকের কারেন্টটা যদি I' বলি, এইদিকে কারেন্টটা যদি I' বলি তাহলে I'/I সমান হয় I'/I', এইটা সমান হয় s/5। সমান্তরালে যদি থাকে তাহলে রোধের বিপরীত অনুপাতে ভাগ হয়। I' কারেন্টটা নির্ভর করে s এর উপর, তাহলে I', আর I' কারেন্ট নির্ভর করে 5 ওহমের উপর। এটা আমি ভেঙে করছি, তাই আমরা যখন সমান্তরাল সমবায় পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম। তার মানে এদের অনুপাত I'/I',
এদের অনুপাত হচ্ছে s/5, তাহলে আই ড্যাশ জানতে চাইছি, তাহলে আই ড্যাশ কত হবে, s/5, সরি s/5, তাহলে আই ড্যাশ কত, আই ড্যাশের আনুপাতিক ভাগ হচ্ছে s, তাহলে s/s+5 ইন্টু টোটাল কারেন্ট, যেটা I1 বলেছি। এই টোটাল কারেন্টটাই ভাঙছে, কি অনুপাতে ভাঙছে, s/5 অনুপাতে ভাঙছে, সেইটি আমাদের সমান্তর সমবায় সূত্র বলেছে। তাহলে আই ড্যাশ কারেন্টটা কত হবে, s/s+5 ইন্টু I1। এখন I1টা আমি এখান থেকে পেয়ে গেছি, সেটা এখানে বসাবো, ঠিক আছে। চলো আমরা এই দিকটা মুছি, এইটা থাক, I dash is equal to I/3, তাহলে I dash সমান কত পেলাম, s/s+5 ইন্টু I1 পেয়েছি এইটা, E/20 প্লাস5s/5 প্লাস s, নিচে 5s টা লসও করবো, 5 প্লাস s টাকে লসও করবো, তাহলে 5 প্লাস s টা উপরে চলে যাবে, সেই 5 প্লাস s আর s+5 কেটে যাবে, তাহলে I dash কত পেলাম, es/5×100 5×100 প্লাস 20s প্লাস 5s, তাহলে I dash সমান পেলাম es/100 প্লাস 25s। অনেক খাটতে হলো এর জন্য। এবার আমরা এই রিলেশনটাকে কাজে লাগাবো। এই রিলেশনটা কি বলছে, I dash বাই I সমান 1/3, তাহলে I dash কে I দিয়ে ডিভাইড করব, I dash কে I দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমাদের বেরোবে 25 পাই। আচ্ছা চলো I dash কে I দিয়ে ডিভাইড করছি, তাহলে I dash টাকে লিখি es/100 প্লাস 25s, তাকে আমি ডিভাইড করছি I দিয়ে, তাহলে এটা উল্টে যাবে, 25/E হবে, এইটা সমান হচ্ছে 1/3, সেইটা আমাদের এখান থেকে বলছে। I dash বা শুধু এইটাই লিখেছো, এখানে যেটা দিয়েছে সেইটা লিখি, I dash সমান লিখলাম এইটা ইজ ইকুয়াল টু I/3, তাহলে 1/3 ইন্টু I E/25, ই কাটল, ঠিক আছে, 3 25 75, তাহলে 75s সমান কত হয় দেখি, 3 25 75, তাহলে 75s ইজ ইকুয়াল টু 3 25 75s সমান 100 প্লাস 25s, 25টা এদিকে গেল, 50s ইজ ইকুয়াল টু 100, তাহলে s সমান কত হবে 2 ওহম। তাহলে একটা শান্ট লাগাতে হবে যার মান হচ্ছে 2 ওহম। ক্যালকুলেশনটা একটু অনেক বড়, কিন্তু ঠিকঠাক খেয়াল করলে আশা করি পেয়ে যাবে। প্রথমে যখন 5 ওহম লাগাচ্ছিলাম তখন যা তাপ উৎপন্ন হচ্ছিল I²RT যেটা উৎপন্ন হচ্ছিল, যখন শান্ট যোগ করে দিলাম তখন তার 1/9 হয়ে গেল, এটা খেয়াল রাখবে, সেই খেয়াল রেখে করবে, দেখবে আমার কোনো ব্যাপার নেই। চলো নেক্সট অঙ্ক দেখি, দেখো কি বলেছে। প্রথম ছবিটা আঁকি দেখো, এখানে দুটো রেজিস্ট্যান্স আছে আর এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে। রেজিস্ট্যান্স হলো 4 ওহম আর 5 ওহম, এটা হচ্ছে 4 ওহম, এটা হচ্ছে 5 ওহম আর এটা হচ্ছে 6 ওহম। আমাকে বলেছে যে এই যে 5 ওহম যে রেজিস্ট্যান্সটা আছে সেখানে 10 জুল পার সেকেন্ড হারে শক্তি ব্যয় হচ্ছে, ঠিক আছে, প্রতি সেকেন্ডে 10 জুল পার সেকেন্ড হিসাবে শক্তি ব্যয় হয়েছে। আমাকে জানতে চাই যে এই 4 ওহম আর 6 ওহমে কত করে শক্তি ব্যয় হবে, ঠিক আছে। তো চলো আমরা করি। দেখো মনে করি এখান দিয়ে I কারেন্ট যাচ্ছে এবং এখানে এসে দুটো কারেন্ট ভাগ করছে, একদিকে I1 এইদিকে I2, ঠিক আছে। আমরা জানি যে I1 = I2 কত হবে, এটা আমরা জানি যে যদি সমান্তরালে থাকে তাহলে রোধের ব্যস্ত অনুপাতে ভাগ হয় বা রোধের অনন্যকের অনুপাত, তাহলে এইদিকে I1টা হবে 4/5 9 1/9, ঠিক আছে, অনন্য অনুপাতে ভাগ হয়, আর এই দিকটা হবে I2টা যেটা হবে সেটা হচ্ছে 1/6, এটাকে যদি আমরা 18 দিয়ে গুণ করি 2:3 হবে, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি যে I1/I2
সমান হচ্ছে 2/3। এবার এই যে 5 ওহম রোধে কতটা শক্তি উৎপন্ন হবে সেটা হচ্ছে I1 স্কোয়ার ইন্টু 5, তাই তো? কারণ এখান দিয়ে I1 কারেন্ট যাচ্ছে, এই কারেন্টটা এই দিক দিয়ে যাচ্ছে, তাহলে এখানে কত শক্তি উৎপন্ন হবে? I1 স্কোয়ার ইন্টু 5, ঠিক আছে? প্রতি সেকেন্ডে কতটা শক্তি উৎপন্ন হবে? এইটা সমান কত বলে দিয়েছে? 10 বলে দিয়েছে। তাহলে I1 স্কোয়ার সমান কত হবে? 2 হবে। 5 আর 10 কাটলাম 2, তাহলে I1 সমান কত হবে? √2। ঠিক আছে, আমাদের জিজ্ঞেস করেছে যে এই 4 ওহম রোধে কতটা কি হারে শক্তি অপচয় হবে। সেটাকে আমরা যদি P4 বলি তাহলে সেটা হচ্ছে I1 স্কোয়ার ইন্টু 4, I1 স্কোয়ার ইন্টু 4, কারণ এখান দিয়ে 4 ওহমের মধ্যে দিয়ে I1 কারেন্ট যাচ্ছে, তাহলে I1 স্কোয়ার ইন্টু 4 হবে। এবার I1 পেলাম √2, তাহলে 2 ইন্টু 4, তার মানে 8 জুল পার সেকেন্ড। ঠিক আছে, এবার আমাকে যদি বলি 6 ওহম রোধে কতটা শক্তি ব্যয় হবে, শক্তি ব্যয়ের হারটা কত, তাহলে আমাকে I2 বার করতে হবে। তাহলে এই সমীকরণ থেকে আমরা I2 বার করতে পারবো। তো চলো আমরা I2 বার করি, ওপরটা একটু মুছি তাহলে বুঝতে পারবো। দেখো I2 সমান হচ্ছে 3/2 I1, তাই না? 3/2টা দিয়ে গেল, I2টা দিয়ে গেল, তাহলে 3/2 ইন্টু √2, তাহলে এটা কত হবে? এটা হবে 3/√2। ঠিক আছে, তাহলে 6 ওহম রোধে পাওয়ার কত হবে? P6 যদি বলি সেটা হচ্ছে I2 স্কোয়ার ইন্টু 6 হবে, তার মানে এটা কত হবে? 3 থেকে 9/2 ইন্টু 6, এর স্কোয়ার করলে 9/2, তাহলে এটা কেটে গেল 3, তাহলে 3 9 27 জুল পার সেকেন্ড হারে শক্তি ব্যয় হবে। ঠিক আছে, বুঝে গেছে? বলছে বৈদ্যুতিক ক্ষমতা রাশিমালা লেখো। নিশ্চয় লেখার দরকার নেই, কারণ আমরা আগেই লিখে দিয়েছি। বৈদ্যুতিক ক্ষমতা রাশিমালা হচ্ছে I স্কোয়ার R লিখতে পারি, V স্কোয়ার বাই R লিখতে পারি, বা VI লিখতে পারি। বলছে 1 ওয়াটের সংজ্ঞা দাও। 1 ওয়াট মানে হচ্ছে 1 জুল পার সেকেন্ড, অর্থাৎ কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি সেকেন্ডে 1 জুল করে তড়িৎ শক্তি ব্যয় করে তাহলে তার ক্ষমতাটাকে বলবে 1 ওয়াট। আমাদের বাড়িতে দেখা থাকে এরকম, দেখবে 220 ভোল্ট 20 ওয়াট, তার মানে 220 ভোল্ট লাইনে যোগ করলে সেটা সবচেয়ে বেশি উজ্জ্বলতায় জ্বলবে এবং 1 সেকেন্ডে 20 জুল করে সে শক্তি ব্যয় করবে। 20 ওয়াটের যন্ত্র এটা। ঠিক আছে, চলো নেক্সট। এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন। বলছি কখন একটা কোষ তার বাইরের বর্তনীতে সব থেকে বেশি শক্তি ব্যয় করবে, প্রাপ্ত ক্ষমতাটা সব থেকে বেশি কখন হবে। ঠিক আছে, দেখো প্রাপ্ত ক্ষমতাটা নির্ভর করে কার উপর? I এর উপর আর R এর উপর। I স্কোয়ার R ক্ষমতা বলছি, তো এই ক্ষমতাটা কখন ম্যাক্সিমাম হবে? তাহলে কারেন্টের উপর নির্ভর করেছে। আর রেজিস্ট্যান্সের সাধারণত ফিক্সড থাকে। কীরকম ব্যাপার? মনে করি একটা ব্যাটারি আছে, ব্যাটারি আভ্যন্তরীণ রোধ তো থাকেই E আর R, তাহলে এটা কখন এই বহিস্থ রোধে সবচেয়ে বেশি ক্ষমতা ব্যয় করবে সেটা ডিপেন্ড করে কার উপর? কারেন্টের উপর। তো চলো দেখি কি হয়। দেখো ক্ষমতা কত হয়? I স্কোয়ার R। এখন এখান থেকে কারেন্টটা কত? কারেন্টটা হচ্ছে E/R প্লাস R, ঠিক আছে? কারেন্ট হচ্ছে E/R প্লাস R, পুরোটার হোল স্কয়ার হবে ইন্টু ক্যাপিটাল R। বলছি এই পিটা কখন সব থেকে বেশি হবে? মনে করো এই আরটাকে চেঞ্জ করছি, দেখছি যে ক্ষমতাটা কখন বেশি হচ্ছে। তাহলে যখন কোনো ফাংশনের সর্বোচ্চ দেখতে হয় তখন তার ডিপিডিআরটা 0 হবে। যখন ডিপিডিআর 0 হবে তখন পি এর মানটা ম্যাক্সিমাম হবে। এটা তোমরা যারা অবকলন করেছো তারা জানো। কোনো একটা ফাংশনের অবকলন 0 হওয়া মানে সেই ফাংশনটা হয় ম্যাক্সিমাম নয় মিনিমাম। এক্ষেত্রে ম্যাক্সিমাম। 8টা ভেরিয়েবল, ছোটো হাতের 8টা ভেরিয়েবল নয়, কারণ সেটা তো ব্যাটারির ভেতরেই আছে, সেটা ফিক্সড। তাহলে আর এর সাপেক্ষে এটাকে ডেরিভেটিভ করি। অ্যাকচুয়ালি এই ফাংশনটা হচ্ছে ই স্কোয়ার ইন্টু R/R প্লাস R তার হোল স্কোয়ার। এটা হচ্ছে এই ফাংশনটা। ঠিক আছে, চলো আমরা ডেরিভেটিভ করি। তাহলে পি এর ডেরিভেটিভ করবো, ই স্কোয়ারটা বাইরে থাকবে, তার কোনো ডেরিভেটিভ হবে না। ঠিক আছে,
তাহলে প্রথমে আর প্লাস আর তার হোল স্কয়ার হবে, আর এর ডেরিভেটিভ করব, আর এর রেসপেক্টে 1 হবে, মাইনাস দিয়ে আরটা কনস্ট্যান্ট থাকবে, এইটার ডেরিভেটিভ করব, নিচেরটার ডেরিভেটিভ করব, 2 ইন্টু আর প্লাস আর হবে, বাই নিচেরটা আর প্লাস আর তার হোল টু দি 4 হয়ে যাবে, এটা ইকুয়াল টু 0। ঠিক আছে, ইউ বাই ভি এর ফর্মুলা, ভি কনস্ট্যান্ট, ইউ ডেরিভেটিভ, ইউ কনস্ট্যান্ট, ভি এর ডেরিভেটিভ, নিচেটা ডেরিভেটিভ করলে 2টা সামনে আসবে, আর প্লাস আর পড়ে থাকবে, আর কিচ্ছু হবে না। এইটা ইকুয়াল টু 0, এইটা ইকুয়াল টু 0 মানে ই স্কোয়ার বাই এইটা ডান দিকে নিয়ে চলে গেলাম, তাহলে সব 0 হয়ে গেল। তাহলে এখানে কি পড়ে আছে, আর প্লাস আর তার হোল স্কোয়ার, যদি কমন নিই এই দুটো থেকে, যদি স্কোয়ারটা নেই, যদি আর প্লাস আরটাকে কমন নিই, তাহলে ফার্স্ট টার্ম থেকে পড়ে থাকছে আর প্লাস আর, আর সেকেন্ড টার্ম থেকে পড়ে আসছে মাইনাস 2r ইকুয়াল টু 0। আর প্লাস আর তো কমন নেই নিচে আগে, ই স্কোয়ার বাই আর প্লাস আর তার হোল 4, এটা ডান দিকে চলে গিয়ে শূন্যর সঙ্গে গুণ ভাগ করে ভ্যানিশ হয়ে গেছে। এটা তো 0 নয়, আর প্লাস আর 0 হতে পারে না, কারণ আর তো পজিটিভ মান, তো এটা 0 হতে পারে না, তাহলে এইটা নিশ্চয়ই 0। তাহলে এটা কি বলছে, স্মল আর মাইনাস ক্যাপিটাল আর ইকুয়াল টু 0, অতএব ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল আর। তাহলে এইটাই হচ্ছে আমাদের কন্ডিশন। অর্থাৎ একটা ব্যাটারির আভ্যন্তরীণ রোধ যদি বাহ্যিক রোধের সঙ্গে সমান হয়, তাহলে সেই ব্যাটারিটা সব থেকে বেশি শক্তি সরবরাহ করবে, বা এই রোধের ক্ষমতা সর্বোচ্চ হবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার চান্স খুব বেশি, যে কোনো সময় এটাকে আসার চান্স সব সময় থাকে, এটা ভালো করে করবে তোমরা। চলো নেক্সট দিই। হিটার নিশ্চয়ই আছে বাড়িতে নাকি? হিটার এখন আর নাই, এখন তো সব ইন্ডাকশন কুকার হয়ে গেছে। আগেকার দিনে হিটার ছিল, প্রচুর বিল আসতো, প্রচুর কারেন্ট পড়তো, পাক করা তার থাকতো। তো বলেছে একটা বৈদ্যুতিক হিটার 200 ভোল্টে কাজ করে, 200 ভোল্টে কাজ করে এবং 100 ওয়াট ক্ষমতা গ্রহণ করে, 100 ওয়াট ক্ষমতা গ্রহণ করে। ঠিক আছে, কুণ্ডলীকে সমান 2 ভাগে ভাগ করা হলো, অংশ দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করে আবার 200 ভোল্ট লাইনের সঙ্গে সংযোগ করা হলো, নতুন সমবায়টি কি পরিমাণ ক্ষমতা গ্রহণ করবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা হিটারটা রোধ বার করি। দেখো আমরা জানি পি সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর, একটা ফর্মুলা শিখেছিলাম, পি এর 3টে ফর্মুলার মধ্যে একটা, পি সমান আই স্কোয়ার আর, ভি আই ভি স্কোয়ার বাই আর। তো এখান থেকে আর কত পাবো, ভি স্কোয়ার বাই পি মানে হচ্ছে 200 স্কোয়ার, 200 ইন্টু 200 বাই 100 মানে 400 ওহম। তাহলে যে হিটারটা দিয়েছে সেই হিটারটা হচ্ছে 400 ওহম রোধের। ঠিক আছে, এবার কি করলাম, হিটারটাকে কাটলাম, দিয়ে দুটো ভাগ করলাম, দিয়ে তাদেরকে এরকম করে সমান্তরালে যোগ করলাম, হিটারের তারটাকে কেটে সমান্তরালে যোগ করেছি, কেটে অর্ধেক করেছি, তার মানে উপরটার রোধ হয়েছে 200 ওহম, নিচেরটার রোধ হয়েছে 200 ওহম। এর আর ইকুইভ্যালেন্ট কত হবে, 100 ওহম। 200 ওহম 200 ওহম সমান্তরালে আছে, তাহলে তার তুল্য রোধ কত হবে, অর্ধেক, 200/2, 100 ওহম। বলেছে এখন এর ক্ষমতা কত, ভি স্কোয়ার বাই আর ব্যবহার করি, এখন আর ইকুইভ্যালেন্ট হয়ে যাবে, এখন রোধটা তো 100 ওহম, ভি হচ্ছে 200 ইন্টু 200, 200 লাইনের সঙ্গে যুক্ত করেছি, বাই 100, কত হয়ে গেল, 400 ওয়াট। আগে যেটা 100 ওয়াটের ছিল এখন সেটা 400 ওয়াটের হয়ে গেছে হিটারটা। যখনই দেখবো সমান্তরালে যোগ করছি তখনই তার পাওয়ার বেড়ে যাবে, পাওয়ার 400 ওয়াট হয়ে গেছে, 4 গুণ হয়ে গেছে পাওয়ার। ঠিক আছে, চলো নেক্সট দেখি। বিভব উৎস আর প্রভাব উৎস বলতে কি বোঝো, চলো দেখি। বিভব আগে বলে দিই যে বিভব উৎস কি জিনিস। মনে করো একটা ব্যাটারির সঙ্গে আমি বিভিন্ন মানের রোধ লাগাচ্ছি, যদি দেখি যে সব ক্ষেত্রে ভোল্টেজটা এক থাকছে, তাহলে সেই কোর্সটাকে বলবো আমরা বিভব উৎস। ঠিক আছে, আর যদি দেখি সবসময় কারেন্টটা একই থাকছে, আমার যাই রেজিস্ট্যান্স লাগি না কেন দেখি যে কারেন্ট পাল্টাচ্ছে না, তাহলে সেটাকে বলবো প্রভাব উৎস। ঠিক আছে, তো প্রথমে বিভব উৎসটা দেখি। মনে করো এখানে একটা কোর্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স লাগিয়েছি, কোর্সটার ভোল্টেজ হচ্ছে ই, তড়িৎচালক বল হচ্ছে ই, আভ্যন্তরীণ রোধ হচ্ছে আর, আর বহিস্থ রোধের মান হচ্ছে আর। যদি বলে বহিস্থ রোধে কত ভোল্টেজ পাবো, সেটা হচ্ছে আইআর।
বহিস্থ রোধে যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে আই আর। আই মানে কি? আই মানে ই বাই আর প্লাস আর। আই মানে হচ্ছে ই বাই আর প্লাস আর, ভোল্টেজ বাই টোটাল রেজিস্ট্যান্স, টোটাল লোড। এটাকে এইভাবে লিখতে পাবো ই বাই 1 প্লাস স্মল আর বাই ক্যাপিটাল আর। ওপরে আর নিচে ক্যাপিটাল আর দিয়ে ভাগ করেছি। এটাকে কি করেছি? ওপরটাকেও 1 বাই আর দিয়ে ভাগ আর নিচেরটাকেও 1 বাই আর দিয়ে ভাগ। তাহলে ওপরটাতে আর আর কেটে গিয়ে শুধু ই পড়ে আছে, নিচেরটাই আর 1 বাই আর কেটে 1 পড়ে আছে, স্মল আর বাই ক্যাপিটাল আর পড়ে আছে। এখন আমি দেখতে পাচ্ছি যে আর যদি মাঝ গ্রেটার দেন ছোট হাতের আর হয়, এই বড় হাতের আরটা যদি ছোট হাতের আরের থেকে অনেক বড় হয়, তাহলে এই টার্মটা অনেক ছোট হয়ে যাবে। সেক্ষেত্রে এই টার্মটাকে আমি নেগলেক্ট করতে পারি এবং সেক্ষেত্রে ভি সমান হয়ে যাবে ই সমান কনস্ট্যান্ট। অর্থাৎ বহিস্থ রোধের মান যদি ব্যাটারির আভ্যন্তরীণ রোধের মানের থেকে অনেক বড় হয়, তখন ব্যাটারিটা একটা বিভব উৎস রূপে কাজ করবে, ভোল্টেজটা কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের বিভব উৎস, বিভব উৎসের কন্ডিশন। কারেন্টটা বার করি চলো, এই সার্কিটের কারেন্ট সোজা ই বাই আর প্লাস আর। যদি আমি ছোট হাতের আরটাকে কমন নিই জোর করে, তাহলে আর বাই ছোট হাতের আর প্লাস 1 থাকবে, তাই তো? ছোট হাতের আরটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, ক্যাপিটাল আরটাকে চেঞ্জ করতে পারবো। যদি ক্যাপিটাল আরটা স্মল আর এর থেকে অনেক ছোট হয়, এই আরটা যদি এই আর এর থেকে অনেক ছোট হয়, তাহলে আই সমান কত হবে? ই বাই আর। দেখো, কারণ এটা তখন জিরোর কাছাকাছি হয়ে যাবে, এটাকে আমরা নেগলেক্ট করে দিতে পারি, শুধু 1 পড়ে থাকবে, তার মানে আর পড়ে আছে। অর্থাৎ দেখো কারেন্টটা দেখো কনস্ট্যান্ট হয়ে গেছে, কারণ ইটাও কনস্ট্যান্ট আরটাও কনস্ট্যান্ট। অর্থাৎ যদি বাইরের রোধটা ব্যাটারির ভেতরকার রোধের থেকে অনেক কম হয়, তখন আমরা সেটাকে বলবো প্রবাহ উৎস, কারণ তখন কারেন্টটা কনস্ট্যান্ট থাকছে। বুঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের বিভব উৎস। বিভব উৎস হতে গেলে বাইরের রোধটা ব্যাটারি রোধের থেকে অনেক বেশি হতে হবে, আর যদি প্রবাহ উৎস হতে হয় তাহলে বাইরের রোধটা ব্যাটারি রোধের থেকে অনেক কম হতে হবে। ঠিক আছে, চলো নেক্সট দেখি। দেখো, বিভিন্ন রকমের কম্বিনেশন দেয়, বিভিন্ন রকমের সার্কিট দেয়, যত প্র্যাকটিস করবে তত তোমরা করতে পারবে। কি দিয়েছে? 3টি একই মানের রোধকে শ্রেণীতে যোগ করে একটি উৎসের সঙ্গে যোগ করলে 100 জুল হার্স পার সেকেন্ড হারে ক্ষমতা ব্যয় করে। রোধ 3টিকে সমান্তরাল সমবায় যোগ করে একই উৎসের সঙ্গে যোগ করলে কত হারে শক্তি ব্যয় করবে? চলো, 3টে রোধ প্রথমে শ্রেণীতে লিখেছি, দিয়ে একটা উৎসের সঙ্গে আমরা যোগ করেছি। এটা উৎস বলেছি ই, এটা আর, এটা আর, এটা আর। শক্তি ব্যয়ের হার মানে প্রথম ক্ষেত্রে পাওয়ার কত? ই স্কোয়ার বাই 3R, তাই তো? এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? 3R। ভোল্টেজ হচ্ছে ই, কারেন্ট দিয়ে বার করলাম না, কারেন্ট দিয়ে বার করলেই সেমই আসতো। এইটা সমান বলে যায় 10 জুল পার সেকেন্ড। তাহলে ই স্কোয়ার বাই আরটা সমান কত হবে? 30 জুল পার সেকেন্ড। দ্বিতীয় কেস, রেজিস্ট্যান্সগুলো প্যারালাল লাগিয়েছে, দিয়ে সেই আগের উৎসটার সঙ্গেই যোগ করেছি, আগের উৎসটাই যোগ করেছি। এখন কত শক্তি উৎপন্ন করবে? সোজা এখন কি হারে শক্তি ব্যয় করবে? ভোল্টেজটা ই আছে, কিন্তু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হয়েছে? আর বাই 3। প্যারালালে সমান মানের রেজিস্ট্যান্স যদি থাকে, আমরা প্যারালালে ভিডিও করেছি কি, ঠিক আছে, সেখানে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করা আছে। তাহলে সেটা কত হবে? 3টা উপরে চলে গেলে ই স্কোয়ার বাই আর, ই স্কোয়ার বাই আর সমান 30, তাহলে 3 × 30 মানে 90 জুল পার সেকেন্ড হারে শক্তি অপচয় হবে। ঠিক আছে, শক্তি ব্যয় হবে, অপচয় হচ্ছে না, ব্যয় হচ্ছে। চলো নেক্সট। খুব কঠিন কিছু এইচএসে খুব কঠিন কিছু দেয় না, সাধারণত খুব কনসেপচুয়াল কোশ্চেনই দেয়। কিরকম দিয়েছে? দুটো রেজিস্ট্যান্স দিয়েছে, একটা ব্যাটারি দিয়েছে, 15 ভোল্ট আর 2 ওহম। 15 ভোল্ট, এটা হচ্ছে আর, এটা হচ্ছে 2 ওহম। বলছে এখানে ব্যয়িত ক্ষমতা হচ্ছে 150 ওয়াট।
ব্যয়িত ক্ষমতা কত এখানে ই স্কয়ার বাই তুল্য রোধ কত 2r বাই r প্লাস 2 এইটা সমান বলে দিয়েছে 150 ওয়াট। এটা হচ্ছে 15 ভোল্ট, তাহলে 15 স্কয়ার ইন্টু এটা সমান 15 স্কয়ার লিখলাম, r প্লাস 2টা উপরে চলে গেল, r প্লাস 2 বাই 2r ইকুয়াল টু 150। ঠিক আছে, ঠিক আছে, চলো এখানেই কাটাকাটি করি। একটা 15 কেটে দিলাম, তাহলে 10 থাকলো, আবার 5 দিয়ে কাটলাম, 5 3 15, 5 দিয়ে 10, 3r প্লাস 6 ইজ ইকুয়াল টু 4r, তাহলে r ইজ ইকুয়াল টু কত 6 ওহম। এইটার দিকে নিয়ে এলাম, 4r মাইনাস 3r মানে r, r মানে 6 ওহম, তাহলে এই রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 6 ওহম। বলে গেছে। নেক্সট চলো, চিত্রের প্রতি শাখায় ব্যয়িত ক্ষমতার অনুপাত নির্ণয় করো। নিজে করো, প্র্যাকটিস করো, বুঝতে পারবে। হুইটস্টোন ব্রিজের ফর্মুলা, হুইটস্টোন ব্রিজ ব্যালেন্স অবস্থায় আছে, 100 ওহম, 10 ওহম, 500 ওহম, 50 ওহম ব্যালেন্স অবস্থায় আছে। 10:1, এটাও দেখো 10:1, হুইটস্টোন ব্রিজ ব্যালেন্স অবস্থায় আছে, তাহলে এইটা দিয়ে কোনো কারেন্ট যাবে না, আইজি সমান 0 হবে, কারণ পি বাই কিউ সমান আর বাই এস হয়ে আছে। নিস্পন্দ অবস্থার কন্ডিশনে আছে, কি কন্ডিশন 100/10 সমান 500/50 সমান 10। যদি এই দুটো রেশিও আর এই দুটো রেশিও একই হয়, তাহলে এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, নিস্পন্দ অবস্থা। তারপরে যদি আই কারেন্ট ঢোকে, এই দিকে যাবে I1, সেইটা এই দিকে যাবে, আর এইদিকে I2 গেলে সেই কারেন্টটাই এদিকে যাবে। যদি বলে I1:I2 কত হবে, I1 হবে 1/110, I1 এর জন্য ব্যস্তানুপাতি = 1/550, রোধের ব্যস্তানুপাতি ভাগ হয়, 550 দিয়ে যদি গুণ করি 5:1। ঠিক আছে, এবার দেখো R100 = R10 = R500 = R50 কত হবে? R100, আর কেন লিখলাম, এইচ তো পাওয়ার চেয়েছি নাকি কি চেয়েছি, চিত্তশক্তি ক্ষমতা পি হবে, এগুলো পি গুলো চাইছে, পি গুলো চাইছে। P100 কত হবে? P100 I1² × 100 = P10 কত হবে? ওখানে তো I1 কারেন্টই যাচ্ছে, তাহলে I1² × 10 = P500 কত হবে? I2² × 500 = 50 দিয়ে I2² × 50, I2² × 50। ঠিক আছে, সবকটাকে 50 দিয়ে ভাগ করে দিলাম, সবকটাকে 50 দিয়ে ভাগ করে দিলাম। এখান থেকে দেখতে পাচ্ছি কি, এখানে একটা লাইন করে নিলে ভালো হতো, I1/I2 সমান হচ্ছে 5, তাহলে I1 জায়গায় 5I2 বসিয়ে দিতে পারি, I1 এর জায়গায় আমরা 5I2 বসিয়ে দিতে পারি, তাহলে 5I2 তার স্কোয়ার, 50 দিয়ে ডিভাইড করেছি সবকটাকে, না 10 দিয়ে ডিভাইড করতে পারবো, 50 দিয়ে ডিভাইড করতে পারবো না, 10 দিয়ে ডিভাইড করি, তাহলে × 10 = I1 এর জায়গায় বসাবো 5I2, তাহলে 5I2 তার স্কোয়ার = 10 দিয়ে ভাগ করেছি, I2² × 50 = I2² × 5, 10 দিয়ে ভাগ করে দিয়েছি আলটিমেটলি। এটা কত হবে? 5 5 25, 25 × 10 মানে 250। I2² লিখলাম না, সব জায়গায় I2² আছে, কেটে যাবে। এটা কত হবে? 5 5 25, এটা কত হবে? I2² চলে গেছে, শুধু 50 পড়ে আছে, এটা কত আছে? 5। I2² চলে গেছে সবকটা থেকে, 5 দিয়ে ভাগ করে দিই, 50 = 5 = 10 = 1, এটা হচ্ছে রেশিও।
ঠিক আছে, এইটা আমাদের অ্যান্সার। নেক্সট দিকে চলো। প্রতিরোধে এবং কোষে ব্যয়িত শক্তির অনুপাত কত? ব্যয়িত শক্তির অনুপাত বার করবো না, শক্তিগুলো বার করবো। দিয়ে একটা অদ্ভুত জিনিস দেখবো, চলো। ব্যয়িত শক্তিগুলো বার করবো, এটা একটা কনসেপচুয়াল কোশ্চেন। কি দিয়েছে দেখো, দেখো দুটো রেজিস্ট্যান্স আছে আর দুটো ব্যাটারি আছে, দুটো উল্টো করে লাগানো। এইটা হচ্ছে 10 ভোল্ট 1 ওহম, এটা হচ্ছে 5 ভোল্ট 1 ওহম, ঠিক আছে। এটা হচ্ছে 10 ওহম আর এটা হচ্ছে 8 ওহম। এই হচ্ছে আমাদের কনফিগারেশন। আমাকে কি দিয়েছে? প্রতিরোধে এবং কোষে শক্তি পায় কত চাইছে। প্রথমে কারেন্টটা কত, ভোল্টেজ কত। যেহেতু ব্যাটারি দুটো উল্টো করে লাগানো আছে এবং এই ব্যাটারিটার ভোল্টেজ বেশি, তাহলে এই দিকে কারেন্ট যাবে। এই ব্যাটারিটা 10 ভোল্টের, এটা 5 ভোল্টের, তাহলে এই যেদিকে চাইবে সেদিকে কারেন্ট যাবে। সেই কারেন্টটা কত? টোটাল ভোল্টেজ হচ্ছে 10 - 5। এই ব্যাটারিটা বিয়োগ করতে হবে, ঠিক আছে। টোটাল ডিস্টেন্স কত? 10 আর 18, 19 আর 20, তার মানে 5/20, মানে 1/4 অ্যাম্পিয়ার। বুঝতে পারছো? 10 আর 8 18, এখানে 1 এখানে 1 আছে, 20 হয়ে গেল, 1/4 অ্যাম্পিয়ার। এবার 10 ওহম রোধে, ঠিক আছে, পাওয়ার কত হবে? মানে শক্তি ব্যয়ের হার কত? শক্তি ব্যয়ের হারগুলি বার করছে 10 ওহম রোধে। সেটা হচ্ছে I² × 10, মানে 10/16। I² মানে হচ্ছে 16, 1 16, মানে 5/8 এত জুল পার সেকেন্ড, মানে এত ওয়াট। 5000 জুল পার সেকেন্ড হারে শক্তি 8 ওহমে, সেটাকে P2 বললাম। সেটাও I² × 8, I² মানে তাহলে 8/16 হলো, তার মানে হাফ ওয়াট জুল পার সেকেন্ড, ঠিক আছে। এটা প্রথম ব্যাটারি ধরলাম, এটা দ্বিতীয় ব্যাটারি। প্রথম ব্যাটারি কত সরবরাহ করছে? প্রথম ব্যাটারিতে সরবরাহ করছে E1, ঠিক আছে, E1টা সে কত ক্ষমতা সরবরাহ করছে সেটাকে P3 বললাম। P3 না বলে PE1 বললাম। E1 ব্যাটারি কত সরবরাহ করছে সেটাকে বার করবো কি করে? সেটাকে বার করবো VI দিয়ে। ভিটা কত? 10 ভোল্ট, 10 × আইটা কত বার করছি? 1/4, তার মানে 5/2 এত ওয়াট। E2 কত হবে? সেটাকে PE2 বললাম, সেটাও VI ফর্মুলা। ভিটা কত? তার 5 ভোল্ট × 1/4, তার মানে 5/4 ওয়াট। তাহলে এই ব্যাটারিটা অ্যাকচুয়ালি কী করছে? এটা শক্তি সরবরাহ করছে না। শক্তি সরবরাহ করলে তো এই দিয়ে করতে হতো। এ অ্যাকচুয়ালি শক্তি নিচ্ছে, শক্তি সঞ্চয় করছে, বা বলতে পারি এই ব্যাটারিটা চার্জ হচ্ছে। তার মানে একমাত্র এই ব্যাটারিটা সরবরাহ করছে এবং এই রোধ আর এই কোষটা শক্তিটাকে নিচ্ছে। এখানে অপচয় হচ্ছে তাপশক্তির রূপে, এখানে তাপশক্তির রূপে অপচয় হচ্ছে, আর এই কী করছে? শক্তিটাকে সঞ্চয় করছে, ঠিক আছে, রিচার্জ হচ্ছে। তার মানে নিশ্চয়ই এই যে শক্তিটা সরবরাহ করছে সেটা এই তিনটে শক্তির সঙ্গে সমান হবে। P1 কত পেয়েছি? 5/2। আচ্ছা, এই তিনটেকে যোগ করলে কি 5/2 হবে? 5/4 প্লাস হাফ প্লাস 5/8, 8 লসগু হবে। 10 প্লাস 4 প্লাস 5, 5/4 9, 10 19 আর 8 মিলছে না। এই ব্যাটারি সাপ্লাই করছে 5/2। এই ব্যাটারিটা সাপ্লাই করছে 5/2, আর এরা তিনজনে মিলে কত শক্তি নিচ্ছে? এ নিচ্ছে 5/8, এ নিচ্ছে হাফ, তাই তো, আর এ নিচ্ছে 5/4, ঠিক করেছি। তাহলে এই তিনটেকে যোগ করে আমাকে এইটার সঙ্গে সমান হচ্ছে না, কারণ 19 আর 8 আসছে। আমরা দুটো জিনিস দুটো জায়গায় ইগনোর করেছি। কোথায় ইগনোর করেছি? তবে এই ব্যাটারি দুটোরও 1 ওহম করে রেজিস্ট্যান্স আছে, তাহলে এরাও কিন্তু কিছু পরিমাণ শক্তি নেবে বা নষ্ট করবে। ব্যাটারিটা গরম হবে অ্যাকচুয়ালি। সেই শক্তিগুলো কত কত? সেটা I² R দিয়েই হবে। তাহলে এই দুটোকে যদি একসঙ্গে নিই, তাহলে P ব্যাটারিতে যে শক্তিটা নষ্ট হবে, P ব্যাটারিতে, সেটা হচ্ছে I² R। আইটা কত?
সেটা হচ্ছে আই স্কোয়ার ইন্টু 2 ওহম, 1 আর 1 2 ওহম, তার মানে 2/16, তাই তো? আই স্কোয়ার মানে 1/16, তাহলে 2/16, তার মানে 1/8 ওয়াট করে শক্তি কিন্তু দুটো ব্যাটারিতে নষ্ট হবে তাদের ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য। তাহলে এর সঙ্গে আবার 1/8 যোগ করতে হবে, প্লাস 1/8 যোগ করতে হবে। দেখো তাহলে 20/8 এটা যদি 4 দিয়ে কাটি, 4 × 5 = 20, 4 × 2 = 8, মিলছে। এবার যতটা সাপ্লাই হচ্ছে ততটাই শক্তি নষ্ট হচ্ছে বা সঞ্চয় হচ্ছে। কোথায় কোথায় নষ্ট হচ্ছে? এইখানে নষ্ট হচ্ছে, এখানে নষ্ট হচ্ছে, আর এদের যে ভেতরকার রেজিস্ট্যান্স আছে সেখানে নষ্ট হচ্ছে। মোট 5/2 ওয়াট নষ্ট হচ্ছে। আর এই কোষটা কি করছে? সে চার্জ হচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে? চলো নেক্সট দেখা যাক। ঠিক আছে, আরেকটা অঙ্ক করবো, এটার পর আরেকটা করলেই আমাদের মোটামুটি শেষ। কি বলেছে দেখো, এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক। তো আমাদের এখানে যে শক্তিটা আসে, এই কাটোয়াতে যে বিদ্যুৎটা আসে, সেটা হয় ব্যান্ডেল থেকে আসে বা বক্রেশ্বর থেকে আসে। তা ব্যান্ডেল থেকে যে শক্তিটা আসে, সেই শক্তিটা কিন্তু পুরোপুরি কাটোয়াতে পৌঁছায় না, কিছু পরিমাণ শক্তি কিন্তু নষ্ট হয়ে যায়। তার কারণ তারের মধ্যে দিয়ে যখন আসে, তারের তো নিজস্ব রোধ আছে, সেই রোধের মধ্যে কিছু পরিমাণ শক্তি তাপ শক্তিতে নষ্ট হয়ে যায়। এখানে বলেছে একটা কারখানায় 90 কিলোওয়াট হারে শক্তি প্রয়োজন। যে শক্তিটা প্রয়োজন, নিডেড শক্তি, সেটা হচ্ছে 90 কিলোওয়াট। বলছে মোট 2.5 লাইনের তারের মধ্যে দিয়ে এই শক্তি কারখানায় প্রেরিত হয়। যে তারটা দিয়ে আসছে তার রোধ হচ্ছে 2.5 ওহম। যদি উৎপন্ন ক্ষমতা 10% সরবরাহ প্রক্রিয়ায় নষ্ট হয়ে যায়, তাহলে নিশ্চয়ই 10% নষ্ট হওয়ার পর 90 কিলোওয়াট হতে হবে। ধরি আসল শক্তি, মানে যে শক্তিটা সরবরাহ করছে, সরবরাহিত শক্তি থেকে পি বলে, তাহলে পি এর 10% 90 মানে নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, পি এর 10% নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে কত পার্সেন্ট পৌঁছাচ্ছে? 90%। তাহলে পি ইন্টু 90/100, এইটা সমান 90 কিলোওয়াট। বুঝে গেল? 10% নষ্ট হয়ে যাচ্ছে। বেশ, আমরা নষ্টটাই বার করি। চলো, কতটা নষ্ট হচ্ছে? পি এর 10%। এর পি এর 10% করলে হবে না। চলো, তাহলে কতটা পাচ্ছি? 90% পাচ্ছি, সেইটা সমান 90 কিলোওয়াট। তাহলে পি সমান কত হবে? 90 কেটে গেল, 100 কিলোওয়াট। ঠিক আছে, অর্থাৎ যেখানে সরবরাহ করছে সে যদি 100 কিলোওয়াট সরবরাহ করে, তাহলে কারখানায় 90 কিলোওয়াট পৌঁছাবে। 10 কিলোওয়াট তার মধ্যে নষ্ট হয়ে যাবে। নষ্ট হচ্ছে কত? নষ্ট হচ্ছে 10 কিলোওয়াট। কোথায় নষ্ট হচ্ছে? তারে। ঠিক আছে, তারের মধ্যে নষ্ট হয়েছে, তারের যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। আমাকে বলছে প্রেরক লাইনের প্রবাহ কত, কারেন্টটা কত। প্রেরক লাইনের প্রবাহ কত? নষ্ট হচ্ছে 1000 কিলোওয়াট। তাহলে নষ্টের জায়গায় আমরা আই স্কোয়ার আর সমান 1000 লিখতেই পারবো, 10,000 লিখতেই পারবো, 10,000 কিলোওয়াট। কারণ প্রেরক লাইনেই তো নষ্ট হচ্ছে। প্রেরক লাইনের কারেন্টে যদি আই হয়, তাহলে আই স্কোয়ার ইন্টু আর সমান হচ্ছে 10,000 ওয়াট। তাহলে আই সমান কত হবে? √, 10,000 বাই আর এর মান 2.5, দশমিকটা তুললাম, 0 এলো, 25, 4, 4000, তাহলে √4000। তো √4000 যদি করি, √4000 যদি করি, তাহলে 63.25 অ্যাম্পিয়ার। তাহলে এই কারেন্টে লাইনটা আসছে। ভালো করে মনে রাখবে, নষ্ট হচ্ছে কত সেটাকে বার করবো, সেইটাই হচ্ছে আই স্কোয়ার আর। তারের মধ্যে কারেন্ট যদি আই হয়, আই স্কোয়ার আর হচ্ছে সেই কারেন্টটা, সেই ওয়াটেজটা, সেখান থেকে আইটা বার করলাম। তাহলে প্রথম কোশ্চেন আনসার হয়ে গেল। উৎপাদন কেন্দ্রের বিভব বৈষম্য জানতে চাইছে। উৎপাদন কেন্দ্রের বিভব বৈষম্য। চলো, উৎপাদন কেন্দ্রে পি শক্তি পাচ্ছি, তাই তো? তাহলে পি সমান হচ্ছে ভিআই। উৎপাদন কেন্দ্রে ভোল্টেজ যদি ভি হয়, সে তো এই কারেন্টটা পাঠাচ্ছে, তাহলে ওর পি সমান কত? ভিআই।
পিটা জানি, আইটা জানি, ভিটা বার করতে পারবো। ভি কত হবে? পি বাই আই। পিটা কত? উৎপাদন কেন্দ্রে 100, উৎপাদন কেন্দ্রে হচ্ছে 100 কিলোওয়াট, 1 2 3 বাই 63.25 অ্যাম্পিয়ার। এটা যদি করি আমরা তাহলে দেখব 1581 ভোল্টেজ থেকে সরবরাহ করা হচ্ছে। উৎপাদন কেন্দ্রে যে ভোল্টেজে সাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে 1581 ভোল্ট। তার পাওয়ার বাই লাইনের কারেন্ট দিয়ে যে কারেন্টটা পাঠাচ্ছে সেটা দিয়ে করলে পেয়ে যাব। কিন্তু কিছু পরিমাণ ভোল্টেজ তো নষ্ট হয়ে যাচ্ছে। সেই নষ্ট ভোল্টেজটা কত? সেটা খুব সোজা, নষ্ট ভোল্টেজ, নষ্ট ভি, সেটা হচ্ছে আই ইন্টু আর। বিশেষ কিছু করবো না, কারেন্টটা ইন্টু তারের রোধ। কারেন্টটা হচ্ছে কত? 63.25 ইন্টু যে তারটা নিয়েছি তারের রোধ হচ্ছে 2.5 ভোল্ট, 2.5 অ্যাম্পিয়ার। এটা করলে হবে 158.1 ভোল্ট। অর্থাৎ এই ভোল্টেজটা যখন কারখানায় আসবে তখন 158.1 ভোল্টেজ কমে যাবে। ভোল্টেজ কমে যাওয়া মানে কিছু পরিমাণ শক্তি, সেটা বুঝতেই পারছি, প্রায় তোমার 10 কিলোওয়াটের মতন শক্তি কিন্তু নষ্ট হয়ে যাবে এই ভোল্টেজটা কমে যাবে। ঠিক আছে, তাহলে এই যে 10 কিলোওয়াট শক্তি নষ্ট হচ্ছে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। একটা তারের মধ্যে দিয়ে শক্তিকে পাঠানোর জন্য 10 কিলোওয়াট শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, অনেকগুলো বাড়ি কিন্তু এই শক্তি দিয়ে চালানো যেত। তাহলে আমরা কি করব, যে এমন কোনো প্রসেস বার করবো যার সাহায্যে যে এই নষ্ট শক্তিটা যাতে কম হয়, কম পরিমাণ শক্তি যাতে নষ্ট হয়। সেটা করতে গেলে কি করতে হবে, পরে অঙ্কটাতে বুঝতে পারবো যে সেটা করতে গেলে আমাদের কি করতে হবে যাতে কম শক্তি নষ্ট হয়। অনেক দূর থেকে কারেন্ট আছে, তারের রোধ আছে, যতই কম হোক, এখানে তো খুব কম রোধ, 2.5 ওহম রোধ, তাও প্রায় 10 কিলোওয়াট শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কি করলে যাতে কম শক্তি নষ্ট হয় সেটা আমরা বার করবো। চলো এই অঙ্কটা দেখা যাক। এই অঙ্কটা কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ এই অঙ্কটাতে আমরা বুঝতে পারবো যে কি করলে কোন একটা উৎস থেকে যখন তড়িৎ পাঠানো হয়, তড়িৎ শক্তি পাঠানো হয়, তাহলে অপচয়টা কম হবে। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, যেটা বিশাল পরিমাণ শক্তি অপচয় হয়ে যাচ্ছে তারের মাধ্যমে পাঠানোর জন্য, তার রেজিস্ট্যান্সের জন্য, এটা যতটা সম্ভব কমানো উচিত। তো সেটা আমরা কী করে করবো, চলো আমরা এই অঙ্কটাতে বুঝি। তো বলছি একটা বৈদ্যুতিক লাইনের মধ্যে দিয়ে 2.2 মেগাওয়াট হারে তড়িৎ শক্তি পাঠানো হচ্ছে। তার মানে আমাদের যে ক্ষমতাটা দিয়েছে সেটা হচ্ছে 2.2 × 10⁶ ওয়াট। এই পাওয়ারটা আমাদের পাঠাচ্ছে। ঠিক আছে, যে তারটা দিয়ে পাঠাচ্ছে সেই তারটা অনেক বড়, বলে যে 25 ওহম তার হচ্ছে রোধ। এর দুটো অপশান দিয়েছে, একটা যদি 22,000 ভোল্টেজে পাঠাই তাহলে কি হবে, আরেকটা দিয়েছে 110 কিলো ভোল্টেজে যদি পাঠাই তাহলে কি হবে, এই দুটো তোমরা বার করো। তো চলো প্রথম কেস দেখাই। যদি আমরা 22,000 ভোল্টেজে যদি পাঠাই তাহলে কি হবে দেখি। ঠিক আছে, তাহলে 22,000 ভোল্টেজে যখন পাঠাবো তখন কারেন্ট কত হবে, P/V। কারেন্ট হচ্ছে P/V, P সমান যেহেতু VI, তাহলে পিটা কত, পিটা হচ্ছে 2.2 × 10⁶ ডিভাইডেড বাই 22,000, 1 2 3। ঠিক আছে, দশমিকটা উঠালাম, শূন্য, এখানে 4টে শূন্য কাটলাম, এটা 10 স্কোয়ার থাকলো, 22 কেটে দিলাম, তাহলে 100 অ্যাম্পিয়ার। তাহলে যদি 22,000 ভোল্টেজে পাঠাই তাহলে যে কারেন্টটা যাবে তারের মাধ্যমে সেটা হচ্ছে 100 অ্যাম্পিয়ার। এবার যে তারটার মধ্যে দিয়ে যাচ্ছে সেখানে কিছু পরিমাণ শক্তি নষ্ট হয়ে যাবে। শক্তি নষ্ট কত, শক্তি নষ্ট মানে শক্তি নষ্টের হার। ঠিক আছে, সেটা হচ্ছে I²R। ঠিক আছে, I² হচ্ছে 100 × 25, তাহলে লিখতে পারি 25 × 10⁴। I² করলে 10⁴ হবে, এত জুল পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে এত জুল করে শক্তি নষ্ট হয়ে যাবে। এটাকে যদি পার্সেন্টেজে করি, শতাংশতে করি, তাহলে মানে কত শতাংশ শক্তি নষ্ট হয়ে যাচ্ছে এটা আমরা বার করতে চাইছি। পাঠাচ্ছি আমরা এত, তার মধ্যে এতটা শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে এই শক্তিটা মোট শক্তির কত পার্সেন্ট, কী করে বার করব, 25 × 10⁴ ডিভাইডেড বাই 2.2 × 10⁶ ইন্টু 100%। ঠিক আছে, 10⁴ আর 10⁶ কাটলাম, এই দশমিকটা যদি তুলে দিই তাহলে এটা শুধুমাত্র একটা 10 পড়ে থাকবে। বুঝে গেল, এই 10 আর এই 10 কেটে দিলাম, তাহলে কত পড়ে থাকলো, এদিকে 11 পড়ে থাকলো আর এদিকে 5 পড়ে থাকলো, তাহলে 5 25 সং 125/11 এত পার্সেন্ট। তার মানে 11 কে 11, 1 আর 5, 11 কে 11
11.4%। তাহলে যদি 22,000 ভোল্টেজে পাঠায় তাহলে আমাদের 11.4% শক্তি নষ্ট হয়ে যাবে। এটা বিশাল শক্তি কিন্তু। তোমার 2.2 × 10⁶ ওয়াটের মধ্যে তোমার 25 × 10⁴ ওয়াট যদি নষ্ট হয়ে যায়, সেটা একটা বিশাল অ্যামাউন্টের শক্তি নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র তারের মাধ্যমে আনার জন্য। কিন্তু দেখো, যদি আমরা এটাকেই 110 কিলো ভোল্টে পাঠাই তাহলে কারেন্ট কত হবে? 2.2 × 10⁶ হচ্ছে পাওয়ার বাই ভোল্টেজ, ঠিক আছে? P/V তো I1 P/V। তো 4টে শূন্য কেটে দিলাম, তাহলে 10² পড়ে থাকলো। এই দশমিকটা যদি বাদ দিই তাহলে আবার একটা শূন্য কেটে গেল, 10 পড়ে থাকলো। 22 11 কেটে দিলাম 2, তাহলে 20 অ্যাম্পিয়ার। তাহলে এক্ষেত্রে শক্তি নষ্ট কত? এক্ষেত্রে শক্তি নষ্ট কত? সেটা হচ্ছে I² আর I² হচ্ছে 400 × 25, তাই না? 400 × 25, সেটা কত? 25 × 4 100 আর দুটো শূন্য, একক দশক শতক হাজার, 10,000 ওয়াট নষ্ট হয়ে যাচ্ছে। 10,000 ওয়াট নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এটা কত পার্সেন্ট? এটাকে যদি শতাংশতে করি তাহলে সেটা কত শতাংশ? মোট শক্তির কত শতাংশ নষ্ট হচ্ছে? সেটা হচ্ছে 10,000, মানে 1 2 3 4 10⁴ ডিভাইডেড বাই 2.2 × 10⁶ ইন্টু 100। 10⁴ 100 আর 10⁶ কেটে গেল, দশমিকটা তুললে ওপরে 10 এলো, তাহলে 5/11। দেখো 5/11, 2 দিয়ে কাটলে 5, এটা 11 হবে, তাহলে 0.45% নষ্ট হবে। তাহলে তুমি একটা চিন্তা করে দেখো যে যদি আমি ভোল্টেজটা বাড়াই, উৎসের ভোল্টেজটা যদি বাড়িয়ে দিই, এখানে প্রায় 1,10,000 ভোল্টেজ আসছে, তাহলে দেখো শক্তির অপচয়টা খুব কমে গেছে, 0.45% নষ্ট হচ্ছে। কিন্তু এক্ষেত্রে দেখো যখন 22,000 ভোল্টেজে পাঠাচ্ছি, অনেক কম ভোল্টেজ, তো সেটাতে 11.4% নষ্ট হয়ে যাচ্ছে। ওই জন্য দেখবে যেগুলো আমাদের ওই বড় বড় রাস্তার উপরে যে সমস্ত বড় বড় মোটা লাইনগুলো আছে, সেই তারগুলো অনেক মোটা হয়। তার কারণ হচ্ছে তার রেজিস্ট্যান্সটা কমাতে চাইছি, তারগুলো অনেক মোটা হয়। রেজিস্ট্যান্স কমালে শক্তি নষ্টটা কম হবে, প্লাস তার ভোল্টেজটা অনেক বেশি থাকে, প্রায় 1 লক্ষ 1.5 লক্ষ ভোল্টেজে কিন্তু পাঠানো হয় এই শক্তির অপচয়টা কমানোর জন্য। যত বেশি ভোল্টেজে আমি শক্তিকে পাঠাবো তত আমাদের শক্তি নষ্টটা কম হবে। আর ভোল্টেজটাকে তারপর আমাদের যেখানে দরকার, যখন বাড়িতে আসে তখন ট্রান্সফরমারের মাধ্যমে বা বলা যায় স্টেবিলাইজারের মাধ্যমে আমরা সেটা 220 ভোল্টেজে নিয়ে আসতে পারি। এসি ভোল্টেজকে কমানো বাড়ানো খুব সোজা, ঠিক আছে?